আমি তানিম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই ভিউজে। মাই ভিউজ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার একান্ত ব্যক্তিগত মতামতগুলো তুলে ধরার চেষ্টা করি। সেটা অর্থনীতি নিয়ে হইতে পারে, সেটা বিশ্ব অর্থনীতি নিয়েও হইতে পারে, বিশ্ব পরিস্থিতি নিয়েও হইতে পারে, সেটা স্টক মার্কেট নিয়েও হয়, সেটা কারেন্সি মার্কেট নিয়েও হয়, সেটা ক্রিপ্টো মার্কেট নিয়েও হয়। সো এভরিথিং এর উপরে। সো এই জিনিসগুলোকে আবার রক সলিড ভাবারও কোনো জায়গা নাই বা অবকাশ আছে বলে আমার কাছে মনে হয় না। নিজ দায়িত্বে নিজের মতো করে বিচার বিশ্লেষণ করে, রিসার্চ করে দেন যে কোনো ধরনের ডিসিশন মেক করাটাই হলো বুদ্ধিমানের কাজ। তো গত 20-25 দিন যাবত আমি আসলে আমার ফ্যান পেজটাতে লগ ইন করার সময় সুযোগ করে উঠতে পারি নাই। তো আজকে আমার ফ্যান পেজটাতে, যেটা স্টক অ্যানালাইজড বিডি, সেই ফ্যান পেজটাতে লগ ইন করে দেখতে পারলাম পাহাড় সমপরিমাণ মেসেজ জমছে। দুঃখ প্রকাশ করতেছে আমি আপনাদের কোনো মেসেজের উত্তর দিতে পারি নাই, এবং এত পরিমাণ মেসেজের উত্তর দেওয়াটাও সম্ভব না। তো একটা মেসেজের কথা এখানে না বললেই নয়, একজন আমাকে জিজ্ঞাসা করছেন আমি কি দেশ ছেড়ে পালাইছি কিনা, কেন আমি অ্যাক্টিভ না। আমি অ্যাক্টিভ না অনেক দিন যাবতই, সেই 2024 সালের শুরুর দিক থেকেই আমি আসলে রেগুলার না সোশ্যাল মিডিয়াতে। ইভেন সেটা সূত্রপাত 2023 সালের শেষের দিক থেকেই, তাই না? সেই রিজনগুলোও আমি নাই বলে এখানে বলার এই মুহূর্তে আসলে ইচ্ছা নাই। আর দেশ ছেড়ে পালানোর প্রশ্ন যেহেতু করছেন, আমি আসলে দেশ ছেড়ে আসছি সেই 18 বছর 6 মাস বয়সে, 7 মাস বয়স তখন আমার, যখন আমি দেশ ছেড়ে আসি। আমি এখন আরেকটা দেশের নাগরিক। সো বুঝতেই পারতেছেন কত সময় যাবত আমি দেশের বাইরে আছি, বিশাল সময় ধরে দেশের বাইরে আছি। সো দেশ ছেড়ে পালানোর তো কোনো কিছুই নাই। আর পালাবো বা কেন? আমি আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলার কোনো ধরনের আদর্শ মনে পোষণ করি না। ঠিক আছে, কারণ আমার কাছে কখনোই মনে হয় নাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলার আদর্শগুলা মনে পোষণ করা প্রয়োজন। কেন হয় নাই সেটা আমি জানি না। আর আমি যখন দেশ ছেড়ে আসছি, অর্থাৎ সেই 18 বছর বয়সের একটা ছেলে আসলে রাজনৈতিকভাবে কতখানি সচেতন থাকে, এইটাও বোঝার জায়গা আছে। যেহেতু আমি ওই সময় আসছি, রাজনীতির সেই চিন্তা ভাবনাগুলা আমার ভেতরে সেইভাবে জায়গা তখন নিতে পারে নাই। সো ইভেন আমি সেই খুব অল্প সংখ্যক মানুষের ভিতরে হব যারা আসলে বাংলাদেশে কোনো ধরনের নির্বাচনে হয়তো বা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নাই। সেই কম সংখ্যক মানুষের ভিতরে আমি একজন। এখন সৌভাগ্যবান বলতে পারেন আর দুর্ভাগ্যবানই বলতে পারেন, আমি কখনোই বাংলাদেশের কোনো নির্বাচনে, সেটা জাতীয় হোক আর সেটা স্থানীয় সরকার নির্বাচনই হোক, আমি কখনোই ভোটাধিকার প্রয়োগ করি নাই। ইভেন আমি ভোট কেন্দ্রের ভেতরটাও কীরকম সেটাও জানি না। ওই টিভিতে, টেলিভিশনে বা নিউজে যেগুলা দেখছি, যে একটা ছোট ঘর থাকে, সেটার ভিতরে আবার একটা কাপড় দিয়ে ঘর বানানো থাকে, এই ধরনের দেখছি আর কি। তো বাস্তবিক কি সত্যি এরকম হয় কিনা সেটা আমি জানি না। ইভেন আমি বাংলাদেশে যখন যাই, ঘুরতে যখন যাই, তখনও আমি আসলে এইসব বিষয় নিয়ে প্রশ্নও করি নাই, কারো কাছ থেকে শুনিও নাই। আমি আসলে যোগ্য দেশের অযোগ্য নাগরিক আর কি। যাই হোক, বিশাল একটা সংঘর্ষের মাধ্যমে, বিশাল রক্তপাতের মাধ্যমে দেশে একটা স্বাধীন অবস্থা ফিরে আসছে, সেটার জন্য অবশ্যই সবাইকে সাধুবাদ জানাই। তবে স্বাধীনতার আসার চেয়ে স্বাধীনতা রক্ষা করা নাকি খুব বেশি কঠিন। এখন দেখার বিষয় সেই স্বাধীনতা রক্ষা কতখানি সমুন্নতভাবে করতে পারেন। অর্থনৈতিক চ্যালেঞ্জ অনেক আছে, এবং এই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর ভেতরে সবচেয়ে বড় বাধা আমার কাছে মনে হয় যেটা, সেটা হলো ডেটার লেজিটিমেসি। বাংলাদেশের অর্থনৈতিক যে ডেটাগুলো আমরা দেখি, সেই ডেটাগুলো আসলে লেজিট না। সেই লেজিটিমেসি যতক্ষণ পর্যন্ত আসবে না, অর্থাৎ একই ডেটা একাধিক প্রতিষ্ঠান থেকে একাধিক ধরনের যদি হয়, বা একাধিক একটার সাথে একটা সাংঘর্ষিক হয়, সেই ডেটা আসলে আপনারা
কতখানি সেটা থেকে সুফল ভোগ করতে পারবেন সেটা নিয়েও চিন্তার জায়গা থাকে, এবং সেই ডেটার উপরে বেস করে পরিকল্পনা করাটাও মুশকিল হবে। সো প্রথম পর্যায়ে আমার কাছে মনে হয় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য লেজিট ডেটার প্রয়োজনীয়তা খুব বেশি। সো আমাদের যে ডেটা কালেকশনের যে প্রসেস এবং সেইটাকে লিপিবদ্ধ করার যে প্রসেস, সেইটাকে স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক করতে হবে। সেই জায়গাতে প্রপার লোকজন থাকতে হবে, সেই জায়গাতে প্রপার ম্যানেজমেন্ট থাকতে হবে। তখনই হয়তো আমরা একটা লেজিট ডেটাবেস পাবো, এবং সেই ডেটাবেসের উপর বেস করে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা গ্রহণেও সহায়ক সহায়ক হবে সেই ডেটা। সো প্রথম পর্যায়ে সেইটার সংস্কার খুব প্রয়োজন বলে আমি মনে করি। যাই হোক, এখন সেই দিকে না যাই, সেই দিকে না গিয়ে আমি এখন স্টক মার্কেট নিয়ে আসি। আমাদের দেশে স্টক মার্কেটের যে করুণ অবস্থা, বিগত 2-3 বছর যাবৎ, বিগত 2-3 বছর মানে এর আগের যে অলম্ফন ছিল সেটা আমি বাদই রাখলাম। 2022 সাল থেকে 21 সালের শেষ এবং 22 সাল থেকে যে অবস্থা আমরা একটা দেখে আসতেছি, সেইটা আমাদের দেশের অর্থনীতিরই একটা প্রতিচ্ছবি, এতে কোনো সন্দেহ নাই। অনেকে অনেকভাবে সেটাকে দেখার চেষ্টা করেন, যারা আসলে বুঝেন না তারা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করেন। ওই দেশের অর্থনীতি অমুকভাবে চলতেছে, ওই দেশের কারেন্সি এত পরিমাণ ডিভ্যালিউড হয়েছে, তারপরেও তাদের দেশের স্টক মার্কেট ভালো, আমাদের দেশেরটা কেন হবে না, এই ধরনের অনেক ধরনের প্রশ্ন থাকে। ওই দেশের তো রিজার্ভই নেই, আমাদের দেশে তো রিজার্ভ তারপরেও 15-20 বিলিয়ন আছে। অনেকের চিন্তা ভাবনা বা অনেকের বলা, বাস্তবিক ক্ষেত্রে আসলে যে দেশগুলোতে এইরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটা আসলে বেশিরভাগ যেটা আমরা পাকিস্তানকে দেখানোর চেষ্টা করি, পাকিস্তানের কারেন্সিটা ডিভ্যালিউড হয়েছে প্রপারলি, ঠিক আছে, এবং একটা সময় স্টক মার্কেটে সেই ডিভ্যালুয়েশনের একটা প্রভাব দেখা যায়। আমাদের দেশের কারেন্সি এখনও প্রপারলি ডিভ্যালিউড হয় নাই, ঠিক আছে, এখনও প্রপারলি ডিভ্যালিউড হয় নাই আমার কাছে মনে হয়। সো সেকেন্ড বিষয়, তাদের যে স্টক মার্কেটের যে কোম্পানিগুলো লিস্টেড আছে, সেই লিস্টেড কোম্পানিগুলোতে যে দেখেন তারা এই ধরনের সিচুয়েশনে ডিভিডেন্ড প্রদান করতেছে, যেটা আমাদের দেশের বেশিরভাগ স্টকের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। তাদের তদারকির জায়গাটা খুব স্বচ্ছ, আমাদের দেশের স্টক মার্কেটের স্টকগুলোর তদারকির জায়গা স্বচ্ছ না। এবং আমাদের দেশে এই বিগত কয়েক বছরে ভালো কোনো স্টক লিস্টেডই হইতে পারে না, ভালো কোনো স্টক লিস্টেডই হয় না। দু একটা স্টক আছে যেগুলাকে আসলে হাতে গণনায় নেওয়া যায়, যেগুলো নিয়ে আমি আগেও বলছি। এর মধ্যে একটা স্টক ছিল মিডল্যান্ড ব্যাংকের কথা আমি বলছিলাম, এবং আরেকটা স্টক তখনও লিস্টেড হয় না, লিস্টেড হওয়ার পথে ছিল, সেটা ছিল বেস্ট হোল্ডিংস। তো গত কয়েক মাসে বাজার থেকে যখন ফ্লোর প্রাইসটা তোলার পর যে বিশাল একটা কারেকশন ছিল, সেই কারেকশনের ভিতরে আমি যে স্টকগুলো রিকভার করছিলাম, সেই রিকভারি স্টকগুলোর পরে কিন্তু আমি আর কোনো বেশি স্টকে হাত দিই নাই। শুধুমাত্র দুটা স্টক, তিনটা স্টকে আমি সবচেয়ে বেশি পরিমাণে বিনিয়োগ করার চেষ্টা করছি। এর মধ্যে একটা হলো নতুন, সেটা হলো বেস্ট হোল্ডিংস। সেই বেস্ট হোল্ডিংসে আমি বেশ ভালো পরিমাণে বিনিয়োগ করার চেষ্টা করছি, এবং গত কয়েকদিন যাবৎ, যদি আমরা গত দিনের কথাও যদি বলি, বেশ ভালো অবস্থান ছিল তার। আমার কাছে মনে হয় বেস্ট হোল্ডিংস লং টাইম ইনভেস্টমেন্টের জন্য ভালো হইতে পারে, সেই জন্যই আমি আসলে ইনভেস্টমেন্টটা করছি। এর আগে একটা স্টক নিয়ে বলছিলাম, যেটাকে আমি মনে করি কয়েক বছর, 3 থেকে 4 বছর যদি পোর্টফোলিওতে ধরে রাখা যায়, সেইটা মাল্টিব্যাগার স্টক হইতে পারে। ইভেন আমি সেখানে একটা ভিডিও তৈরি করছিলাম যে সবাই চাইলেই তার পোর্টফোলিওতে মাল্টিব্যাগার স্টক ধরে রাখতে পারে না। তখন ওই স্টকটার প্রাইস চলে 14 টাকা, 13 টাকা সামথিং চলে, এবং আমি ওই স্টকটা 11.5 টাকা পর্যন্ত নিচে নামছিল। 11 থেকে 11.5 থেকে 12.5 টাকা পর্যন্ত আমি ওই স্টকটাতে ইনভেস্টমেন্ট করছি। সেটা ছিল মিডল্যান্ড ব্যাংক, এবং এইটার প্রাইস আজকে কোথায় অবস্থান করতে সেটা আপনারা দেখতেছেন। সো বুঝতে হবে কোন স্টকটার সক্ষমতা আছে।
কোন স্টকটা সামনে ফিউচারে ভালো করার সম্ভাবনা আছে, সেইটা ভেবেই আসলে ইনভেস্টমেন্টগুলো করতে হয়। তো অলরেডি টাকা দ্বিগুণ হয়ে গেছে, তাই না? অলরেডি টাকা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আপনাদের ভেতর থেকে অনেকেই হয়তোবা সেই ভিডিওটা দেখছিলেন, তারপরে নিজেরা আর কোনো বিশ্লেষণ করেন নাই, সেই ভিডিও দেখা পর্যন্তই রয়েছেন, এবং এর ভিতর থেকে হয়তোবা দু একজনে নিজেদের মতো করে বিশ্লেষণ করে বিনিয়োগ করছিলেন, তাদের ভেতর থেকে হয়তোবা কেউ কেউ সেই স্টকটাতে নাই এখন। এবং কতজন এখনো পর্যন্ত সেই 11.5 টাকা 12 টাকা থেকে স্টকটা নিয়ে এখনো পর্যন্ত হোল্ড করতেছেন, দয়া করে কমেন্টসে লিখবেন। এই কারণেই আমি বলছিলাম যে মাল্টিব্যাগার স্টক খুঁজে সবাই, কিন্তু কেউ তার পোর্টফোলিওতে ধরে রাখতে পারে না। মাল্টিব্যাগার স্টক ধরে রাখা অনেক ধৈর্যের কাজ, এবং সেই ধৈর্য পরীক্ষায় সবাই সফল হয় না। সো আমি আমার পোর্টফোলিওতে সেই স্টকটা কিনছিলাম এবং কিনে রাখছিলাম, শুধু একটা দুটা বা 1-2 হাজার 5,000 না, সেই স্টকটা আমার কাছে 1.5 লক্ষ আছে, 1.5 লক্ষেরও উপরে। এবং আমি বিশ্বাস করি আগামী 3-4 বছর 5 বছর যদি আমি সেটা ধরে রাখি, আমি সেই 1.5 লক্ষর যে টাকা, সেটা যদি আমি ব্যাংকেও রাখতাম, সেই ব্যাংকে রাখলে যে টাকা আমি পাইতাম তার চেয়ে অনেক 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 বেশি টাকা আমি সেই মিডল্যান্ড ব্যাংকের স্টক থেকে পাবো। সেকেন্ড, আরেকটা যেটাতে নতুন ইনভেস্টমেন্ট শুরু করছিলাম, এবং সেই স্টকটা দেখেন না, সেই স্টকটা 50 টাকার উপরে তার নেট অ্যাসেট ভ্যালু, প্রাইস চলতেছিল 26-27 টাকাতে। সো একটা স্টক নিউলি লিস্টেড হয়েছে, প্রপার্টি বেসড একটা স্টক, যেটা বেস্ট হোল্ডিংসের কথা যদি আমি বলি, প্রপার্টি বেসড একটা স্টক, তাদের বিজনেসের পেছনে একটা ফিজিক্যাল প্রপার্টি আছে। তো ইভেন বাংলাদেশ ইজ, মানে বাংলাদেশে আজ থেকে 10 বছর আগে কয়জন মানুষ হোটেলে যায় রাত কাটাইতো, কয়জন মানুষ কক্সবাজার ঘুরতে যেত, আর এখন কি পরিমাণ মানুষ যায়। সো সেই ধরনের জিনিসগুলো যদি, মানে আমি শুধু কক্সবাজারের কথা বলতেছি না, আমি সব দিকের কথা বলতেছি। বাংলাদেশে কয়জন মানুষ রেস্টুরেন্টে খাইতো, আর এখন কতজন মানুষ রেস্টুরেন্টে খায়। সো যেহেতু তাদের বিজনেসটা প্রপার্টি বেসড, আমার কাছে মনে হয়েছে যে প্রপার্টির প্রাইস তো কখনো কমে না, বাংলাদেশে প্রপার্টির প্রাইস বাড়তেই থাকে। ফিজিক্যাল ল্যান্ডের কথা যদি আপনারা চিন্তা করেন, প্রপার্টির প্রাইস বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, এবং আমার কাছে মনে হয় ইন ফিউচারে সেটা আরও বেশ বাড়বে। সো যেহেতু ওই স্টকটার পিছনে একটা ব্যাকআপ আছে অ্যাজ এ প্রপার্টি, তাদের ফিজিক্যাল প্রপার্টির উপরে বেস করে বিজনেসটা, সো সেখানে আমি ইনভেস্টমেন্ট করতেই পারি, এবং সেইটার উপরে বেস করেই আমি আসলে বেস্ট হোল্ডিংসে ইনভেস্টমেন্টগুলো করছি। বেস্ট হোল্ডিংসও আমি আসলে 2-4-5 মাস, 1 বছর 2 বছরের জন্য করে নেই, এইটাও মিডল্যান্ড ব্যাংকের মতো বেশ কয়েক বছরের জন্য করা। আর যে আরেকটা স্টকে ইনভেস্টমেন্ট, এইটাতে আমার আগে থেকেই ছিল, সেটা আপনারা জানেন। সেই ব্রিটিশ আমেরিকান টোবাকো নিয়ে আমার একটা প্রিডিকশন ছিল, তখন প্রাইস অনেক উপরে ছিল, বাট আমার প্রিডিকশনটা ছিল হয়তো বা 528 টাকা 29 টাকার দিকে আসবে। এবং অনেকে তখন আমার সাথে খুব খারাপ আচরণ করছিল, কারণ তখনকার প্রাইস অনেক হাই ছিল, সেই প্রাইসে আসার প্রশ্নই আসে না। অনেকে বলছিল যে 528-29 টাকায় যদি আসে, তাহলে এই স্টকটা যদি এই প্রাইসে আসে, তাহলে আমাদের ইন্ডেক্স চলে আসবে 3,000-এ, 2,000-এ, 2,500-এ চলে আসবে। আসছে কি? আসে নাই, কিন্তু প্রাইস ঠিকই আসছে ওই লেভেলে আসার পর, মার্কেটের ফ্লো তোলার পর ডেফিনেটলি এটা নিচের দিকে আসবে, এটা সবার কাছেই এক্সপেক্টেড ছিল। আমিও এক্সপেকটেশন আমার এরকমই ছিল, এবং আমি এটাতে বেশ কয়েকবার বিনিয়োগ করছি। ইভেন আমি যখন নতুন করে বিনিয়োগ স্টার্ট করি, মার্কেট যখন ফ্লোর প্রাইস তোলার পর যখন ফ্রি ফল শুরু হয়, তখন আমি বলছিলাম যে আমি ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং আমার লিন্ডেবেরিতে আমি বিনিয়োগ করতেছি।
লিন্ডেবিডিতে যখন হঠাৎ করে একটা জাম্প দেখলো কিছুদিন আগে মানুষ, দেখার পরে অনেকেই সাথে সাথে আমার কমেন্টস বা মেসেজ করা শুরু করছিল যে ভাই আপনি কি লিন্ডেবিডি বিক্রি করছেন কিনা। দেখেন, কিছু স্টক আছে বিক্রি করার জন্য কেনা হয় না। যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো আমি কিনতে ইচ্ছুক, বিক্রি করতে ইচ্ছুক না। লিন্ডেবিডি আমি কিনতে ইচ্ছুক, বিক্রি করতে ইচ্ছুক না। যেমন ধরেন বেস্ট হোল্ডিংস এখন আমি কিনতে ইচ্ছুক, বিক্রি করতে ইচ্ছুক না। যেমন ধরেন স্কয়ার ফার্মা আমি কিনতে ইচ্ছুক, বিক্রি করতে ইচ্ছুক না। যেমন ধরেন মিডল্যান্ড ব্যাংকেও আমি কিনতে ইচ্ছুক, বিক্রি করতে কোনোভাবেই ইচ্ছুক না। সো এই স্টকগুলোকে হোল্ড করতে হয়, এবং স্টকগুলো যদি প্রপার প্রাইস থেকে হোল্ড করা যায় এবং স্টকের সংখ্যা যদি বাড়ানো যায়, তখনই আসলে সেটা থেকে ভালো রিটার্ন জেনারেট করা সম্ভব। আর আমার বিনিয়োগের প্রসেস তো আপনারা সবাই জানেন, আমি আসলে কখনোই 100% আমার ইনভেস্টমেন্টের 100% কখনোই আমি ইনভেস্ট করি না। ইনভেস্টমেন্টের জন্য যে অ্যামাউন্টটা রাখা হয় সেটার 40%, পরে মার্কেট প্রাইস যদি সেই প্রাইসেরও 20 to 25% নিচে আসে, তখন আমি আরও 20% করি। ওইখান থেকেও যদি নিচে আসে, দুঃখিত, তখন হয়তো বা আমি আরও 20% বিনিয়োগ করি। এইভাবে আসলে আমি বিনিয়োগগুলো করি। শুধুমাত্র মিডল্যান্ড ব্যাংকের ক্ষেত্রেই জিনিসটা যেটা, সেটা আমি অ্যাট এ টাইম বিনিয়োগ করার চেষ্টা করছি, তখন প্রাইস চলতেছে তার ফেস ভ্যালুর 1 টাকা 1.5 টাকা উপরে। কেন বিনিয়োগ করব না? ঠিক আছে, এখন যদি আমি দেখার চেষ্টা করি আপনার বেস্ট হোল্ডিংসের ক্ষেত্রে যে আমি বিনিয়োগটা করলাম, সে তার নেট অ্যাসেট ভ্যালুর অর্ধেকেরও নিচে অবস্থান করছে, কেন আমি বিনিয়োগ করব না? তার স্টার্টিং প্রাইসের কাছাকাছি চলে আসছে, কেন আমি বিনিয়োগ করব না? হ্যাঁ, বেস্ট হোল্ডিংসের জন্য আমি কিছু টাকা আরও ফ্রি রাখার চেষ্টা করছি। ব্রিটিশ আমেরিকান টোবাকোর ক্ষেত্রে অনেকে বলছে যে ভাই এটার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, এই না সেই না। কি জানেন আর কতটুকু জানেন বা কতটুকু বিশ্লেষণ করেন আমি সেটা বুঝি না। তারা বলছে ইন্টারনালি তারা এক্সপানশন করতেছে, কিছু রেনোভেশন করতেছে, কিছু প্রোডাকশনের কিছু কাজ চলতেছে। সেই ক্ষেত্রে একটা কোম্পানি স্বাভাবিকভাবে তার ফাইন্যান্সিয়াল ডেটার মধ্যে কিছু নেগেটিভিটি থাকতেও পারে। ইভেন এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটার বিজনেসটাই বেসিক্যালি হলো ক্যাশ ক্যাশ জেনারেট করে শুধু তারা। এবং আপনারা চিন্তা করে দেখেন, বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে কি পরিমাণ আছে যারা নিউ জেনারেশন। আমি কাউকে উৎসাহিত করতেছি না সিগারেট পান করার জন্য, আমি কোনো ধরনের স্মোক করার জন্য উৎসাহিত করতেছি না। বাট আমি যেহেতু ওই বয়সটা পার করে আসছি, আমি জানি বাংলাদেশে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্র্যান্ড। এবং যারা সিগারেট পছন্দ করে তাদের জন্য ইভেন 16, 17, 18 বছরের, যদিও 18 বছরের নিচে সিগারেট খাওয়াটাই নিষেধ, বাট 18 বছরের নিচেও ছেলেপেলেরা হাতে একটা ব্যানসন সিগারেট ধরে রাখার চেষ্টা করে। সো এইটা ক্যাশ জেনারেট করার মতো একটা কোম্পানি, ঠিক আছে। এবং আমি বিশ্বাস করি ইন ফিউচারে যদি বাংলাদেশে ভেপার টাইপ যে ইলেকট্রনিক সিগারেটগুলো আসছে, এবং আপনারা যদি ইউরোপেও দেখার চেষ্টা করেন, ইউরোপেও লাইক আইকস অর লাইক ধরেন আইস বার অথবা অ্যালফ বার নামে একটা আছে, অথবা লস্ট মেরি নামে আছে, বিভিন্ন ধরনের এই ভ্যাপার টাইপ ওয়ান টাইম সিগারেটগুলো আসছে, ইলেকট্রনিক সিগারেটগুলো আসছে। সো ইন ফিউচারে দেখা যাবে যে এশিয়ার মধ্যেও সেটার একটা প্রভাব আসতেছে, এখনও আছে বাট ওইভাবে নাই। বাট আমি মনে করি যে আসার পরে হয়তো ব্রিটিশ আমেরিকান টোবাকোই এমন একটা কোম্পানি হবে যারা হয়তো এইগুলো নিয়ে আসতে পারে। এবং তারা যদি আনে, তাদের অলরেডি যে মার্কেট ক্যাপচার বা মার্কেট হোল্ড করতেছে তারা, সেই জায়গাতে যদি আসে সেটাতে বুম হবে আমার কাছে মনে হয়। কোনোভাবে চিন্তা করা যায় ব্রিটিশ আমেরিকান টোবাকো 319 টাকা? কোনোভাবে আপনারা এটা কল্পনা করতে পারেন ব্রিটিশ আমেরিকান টোবাকো 319 টাকা? এটা কল্পনাই করা যায় না, কল্পনার বাইরে।
অনেকে বলতেছেন 100% ডিভিডেন্ডে চলে আসছে। তারা তাদের টাকা বাইরে নিতে পারতেছে না, সেই জন্য কমে আসছিল। যারা আমার কাছে মেসেজগুলো করছিলেন, তারা তাদের টাকা বাইরে নিতে পারতেছিল না, সেই জন্য কমে আসছিল। এখন হয়তো বা ইন ফিউচারে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যখন সক্রিয় হবে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যখন ত্বরান্বিত হইতে থাকবে, বা বাংলাদেশের রিজার্ভের উপর থেকে যখন প্রেশারটা কমা শুরু করবে, দেন definitely they will send their dividend to their shareholders. That time they will, তারা যেহেতু টাকা নিতে পারতেছে না, এখানে ডিভিডেন্ড দিয়ে লাভ কি? সো তারা যখন নিতে যাইবে তখন দেখা যাবে যে 300%-এর জায়গায় 400% দিয়ে দিচ্ছে, 500% দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এইখানে তো টাকা জমতেছে রে ভাই। সো বুঝতে হবে কোন স্টকগুলোতে লং টার্মের জন্য দেখতে হবে, কোন স্টকগুলোতে শর্ট টার্মের জন্য দেখতে হবে। আর স্টক মার্কেটে ট্রেডিং করার মতো অপরচুনিটি বাংলাদেশে স্টক মার্কেট এখনো দেয় না। সো ট্রেডিং মেন্টালিটি থেকে দূরে আসেন, ট্রেডিং মেন্টালিটি থেকে দূরে আসা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করেন। বাংলাদেশের স্টক মার্কেট এই মুহূর্তে যে অবস্থায় আছে, এটা খুবই ভালো অবস্থায় আছে। হ্যাঁ, সামনে হয়তো বা আমরা আবারও কারেকশন হয়তো বা দেখতে পারি। আমরা হয়তো বা সামনে আরও কারেকশন দেখতে পারি, হয়তো বা, আই এম নট শিওর, হয়তো বা আরও কারেকশন দেখতে পারি। তবে ফিউচার ব্রাইট বলেই আমার কাছে মনে হয়, স্টক মার্কেটের ফিউচার ব্রাইট বলেই আমার কাছে মনে হয়। আমার এই অ্যানালাইসিসটা আমার করা ছিল কবেকার? এই অ্যানালাইসিসটা আমি মনে হয় আজকের থেকে আরও ধরেন না, এটা করছিলাম কবে? এটা করছিলাম, হ্যাঁ, এটা করছিলাম জুন মাসে। এই অ্যানালাইসিসটা আমার করা ছিল। ঠিক আছে, যেভাবে অ্যানালাইসিস করছে সেইভাবেই গেছে। তো এখন হয়তো বা আগামী 2-3 দিন আমরা, বা আগামী দু এক সপ্তাহ হয়তো বা কোনো ধরনের অ্যানালাইসিস মেনটেইন নাও করতে পারে বাজার, আমার যতটুকু মনে হয়। কারণ সাডেনলি বাজারের যে পজিটিভিটি দেখা যাচ্ছে, ইটস হিউজ ওয়ান। আমার কাছে মনে হয় বাজার খুব বেশি যে অ্যানালাইসিস মেনটেইন করে চলবে, অথবা যেভাবে চিন্তা ভাবনা আমরা করতেছি সেইভাবেই চলবে, তা বলার খুব একটা জায়গা রাখে না। তবে অ্যাকর্ডিং টু, আমরা যদি আমাদের পয়েন্ট ক্যালকুলেশন করি, যদিও আমি এই জিনিসটা নিয়ে আমি আপনাদের সাথে বিশ্লেষণ করতে চাই না বা বুঝাইতেও চাই না, মার্কেটের ইনভেস্টমেন্ট, মার্কেটের ট্রানজ্যাকশন প্লাস ক্যান্ডেল সাইজ বা প্লাস ক্যান্ডেলের যে নিডলগুলো ক্রিয়েট হয়, এগুলোর উপর বেস করে একটা ক্যালকুলেশন হয়। সো এই ক্যালকুলেশন বলে যে বাজার 5,900-900-র কাছাকাছি থেকেই হয়তো বাউন্স ব্যাক করার কথা ছিল। বাট আমার কাছে মনে হয় যে হয়তো বা এটা এই জায়গা থেকে বাউন্স ব্যাক করে নিচের দিকে এই মুহূর্তে নাও আসতে পারে। তারপরেও অ্যাকর্ডিং টু যদি আমি ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখার চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে আমরা হয়তো বা একটা ডাবল বটম দেখব। ঠিক আছে, ডাবল বটম দেখবো। সেটা ডাবল বটম হবে কি হবে না সেটা আসলে বাজার নির্ধারণ করবে। আর যেহেতু আমি লং টার্ম ইনভেস্টমেন্ট করি, সেহেতু আমার জন্য কোনো টেনশনের কোনো জায়গাই নেই এইগুলো নিয়ে। ডাবল বটম ক্রিয়েট হবে কি হবে না, আমি যে প্রাইসগুলোতে বিনিয়োগ করে রাখছি বেস্ট প্রাইসে বিনিয়োগ করছি, রিকভারি বেস্ট প্রাইসে রিকভারি করছি, অ্যাভারেজিং বেস্ট প্রাইসে অ্যাভারেজিং করছি, ডাইভার্সিফাইড করছি পোর্টফোলিও। সো টেনশনের কোনো জায়গা নাই। তবে সাময়িকভাবে হয়তো আমরা একটা পজিটিভ ভাইবেই থাকবো আগামী আরও কয়েকটা দিন, দেন হয়তো বা রিকভারি স্টার্ট হইতে পারে। এবং আমি মনে করি স্টার্ট হবে, কারণ সামনে যে আমরা ডেটাগুলো দেখব, সেই ডেটাগুলোর ক্ষেত্রে হয়তো আমরা দেখব যে বাজার, আমাদের যে রিজার্ভ, সেই রিজার্ভ প্রপার নাই, আমাদের যে ব্যাংকিং চ্যানেলের যে লেনদেনের পরিমাণ, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কিছু আছে এখানে। তবে পজিটিভের ভেতরে যে জিনিসটা, সেটা হলো হয়তো বা ইন ফিউচারে আমরা একটা রিফর্ম দেখব সেই জায়গাটা।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাংকিং সেক্টর নিয়ে আমি আসলে একটু আমি 2023 সালের মাঝামাঝি থেকে বলতেছিলাম যে ব্যাংকিং সেক্টরে রিফর্মেশন আসবে, রিফর্ম হবে। I believe banking sector will lead the market. Then somehow some reformation was uh, মানে happening that time, and it was like আমরা যেভাবে চিন্তা করছিলাম যেভাবে রিফর্মেশনটা হবে সেইভাবে না, কোনো ব্যাংকে গিলা ফেলাইতেছে, খায়া ফেলাইতেছে, এইরকম অবস্থার। এরপরে আবার এটা স্থিমিত হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় এরপরে আমার যে জায়গাটা অনেকেই প্রশ্ন করছিলেন, আপনি কি এখনও মনে করেন ব্যাংকিং সেক্টর উইল লিড দ্য মার্কেট? দ্যাট টাইম মনে হয় লাস্ট ভিডিওতে আমি বলছি যে আমি আসলে একটুখানি ডাল ফিল করতেছি এই মুহূর্তে, যে ব্যাংকিং সেক্টর আমি যেরকম ভাবতেছিলাম আসলে এইরকম কোনো কিছুই হয় না, বরং হিতের বিপরীত দেখতেছি। রিফর্মের কথা বলে এটার কী করছে। তো এখন যেহেতু আমার কাছে মনে হয় যে অর্থনীতির একজন পাকাপোক্ত লোক উপদেষ্টার পদে উপস্থিত হয়েছেন, ইভেন প্রধান উপদেষ্টাও ব্যাংকিং খাতেরই একজন লোক, অর্থনীতি রিলেটেড একজন লোক। আমার কাছে মনে হয় ব্যাংকিং সেক্টরের রিফরমেশন পলিসি সাপোর্ট দিয়ে, মানি সাপ্লাই দিয়ে প্রপারভাবে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। সো আমি আবারও ব্যাংকিং সেক্টরের প্রতি একটু গুড ভাইবস ফিল করতেছি। সো মেবি banking sector will lead again the market, but before leading that market go toward 7 to 8,000 লেভেল, আমার কাছে মনে হয় যে আমরা আরেকটা কারেকশন দেখব। আমি খুব 100% ভাবে বলতে পারতেছি না, বাট আমি বিশ্বাস করি যে মার্কেট প্রাইস শুড কাম টিল 5,000 এগেইন, অ্যান্ড দেন 5,000 প্লাস মাইনাস হয়তো বা 100 টু 150 পয়েন্টস প্লাস মাইনাস হইতে পারে, বাট নিয়ার অ্যাবাউট 5,000-এর কাছাকাছি এসে একটা ডাবল বটম ক্রিয়েট করা উচিত। কারণ আমরা স্বাভাবিকভাবেই চাইবো যে একটা স্ট্রং একটা ট্রেন্ড হোক, এবং সেই স্ট্রং ট্রেন্ডটা তৈরি করতে গেলে 5,000-এর কাছাকাছি আসা উচিত বলে আমার কাছে মনে হয়। আরও একবার আইসা ডাবল বটম তৈরি করে উপরের দিকে গ্রো করা ঠিক হবে। তারপরে মার্কেট উইল ডিসাইড হিজ ওন ডেস্টিনেশন বাই দ্য পিপলস or by the participant of that market. আমি ভাবলেই তো আর হবে না, মার্কেট পার্টিসিপেন্টসরা কীভাবে ভাবতেছে সেটাও বোঝার বিষয় আছে। হাউ মাচ মানি ইজ ফ্লোয়িং টু দ্য মার্কেট, হাউ মাচ লিকুইডিটি ফ্লোয়িং টু দ্য মার্কেট, সেইটাও বিষয়, সেইটাও বিভিন্ন ধরনের গুরুত্ব বহন করে। তো যাই হোক, মোটামুটি ইন্ডেক্স নিয়েও বলা হয়েছে। অনেকে জিজ্ঞাসা করছেন যে টেক্সটাইল সেক্টর নিয়ে আমি আমার যে মন্তব্য ছিল সেটা 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনের আগে আপনাদের সাথে শেয়ার করছে, আরও মনে হয় নির্বাচনের আরও 2 মাস আগে শেয়ার করছে। সেটা ছিল আমরা যারা আসলে একসাথে অ্যানালাইসিস করে ইনভেস্ট করার চেষ্টা করি, আমরা যে কয়েকজন বন্ধু বান্ধব আছি, আমরা একটা জিনিস অন্তত পক্ষে সিদ্ধান্তে আসছিলাম তখন, যে উই বিলিভ যে, এবং সেই সময়টাতে আসার আগের একটা জায়গাও ছিল এরকম যে ওয়ার্কাররা তাদের স্যালারি আপ করাইবার জন্য আন্দোলন করতেছিল। সো তো আমাদের কাছে এই জিনিসটা মনে হচ্ছিল যে আমাদের দেশের যে টেক্সটাইলের যে অবস্থানটা সেটা একটুখানি দুর্বল হবে, কারণ তাদের স্যালারি আপ হওয়ার পরে যে স্যালারিটা হবে সেটা পাকিস্তানের সাথে সমকক্ষ হয়ে যাবে। সো ডেফিনেটলি তখন পাকিস্তান কিছু হয়তো বা সুবিধা ভোগ করবে সেটার,
ইভেন সমকক্ষ না, পাকিস্তানের স্যালারি রেঞ্জ যেটা সেটারও উপরে চলে যাবে। সো মেবি সেই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, মেবি না, সেই জায়গা থেকে আমরা একটা চিন্তা ভাবনা করছিলাম যে টেক্সটাইল সেক্টর উইল নট গ্রো ওয়েল at maybe 2024 to 2025 এই সময়টাতে খুব ভালো অবস্থানে থাকবে না। আর যেহেতু তখনকার আওয়ামী লীগ সরকারের সাথে বিভিন্ন ধরনের সমস্যা চলতেছিল ওয়েস্টার্ন কান্ট্রিগুলার, সো সেই জায়গা থেকে আমাদের এইরকম একটা নেগেটিভ চিন্তাভাবনা ছিল, যেটা এখনও বলবৎ আছে। হয়তো বা ইন ফিউচারে সেটা নিয়ে ভাবা যাবে, বাট এখনও বলবৎ আছে। তবে তখন আমি একটা কথা আপনাদের বলছিলাম, সেটা হলো যে ইউএস এর সাথে, ইউ বিলিভ অর নট, ইউ কাউন্ট অর নট, ইউএসএ ইজ সুপার পাওয়ার রাইট নাও। এবং ইউএসএ যে তাদের সুপার পাওয়ার হওয়ার যে জার্নিটা, ইট ওয়াজ নট লাইক, মানে সেই জার্নিটা আসলে কিন্তু খুব যে কষ্টসংকুল ছিল না সেটা না কিন্তু। এবং ইউএসএতে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে গেলে যে নীতিগত সিদ্ধান্তগুলো আসে, সেইগুলার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার আগে তারা অবশ্যই সেই জিনিসটাও মাথায় রাখার চেষ্টা করে, ইটস অল অ্যাবাউট আওয়ার ট্যাক্স পেয়ার মানি। সো বাংলাদেশের ক্ষেত্রে একটা নীতিগত জায়গা ইউএসএ আছে, এবং ইটস বেসড অন দেয়ার ট্যাক্স পেয়ার মানি। সো দে জাস্ট, যদি আমরা এই জিনিসটা এইভাবে বুঝি যে তারা 1 টাকারও হিসাব করে তাদের ট্যাক্সেস পে করতেছে, সেই ট্যাক্স পেয়ারের মানিটা কিভাবে খরচ হচ্ছে সেটার হিসেব করে। আর বাংলাদেশের ক্ষেত্রে তারা এত সময় নিয়ে এত কিছু করতেছে, সেই ট্যাক্স পেয়ারের মানি এমনিতেই চলে যাবে, বিফলে চলে যাবে, সেইটা ভাবার কোনো জায়গাই ছিল না। এবং আমি বিশ্বাস করি এই যে বিশাল একটা অবস্থান ছিল, সেইটার পেছনেও কোনো না কোনো হাত, অদৃশ্য হাত তো অবশ্যই আছে। এবং হাসিনা সরকার সেই জিনিসটা বুঝতে ভুল করছে। তাদের এত পরিমাণ মানে একটা অধ্যত্ততা ছিল, যেটা আমার কাছে মনে হয়েছিল যে তারা আসলে ইউএসএ কে কাউন্টলেস করতেছে, মানে তারা গণনার ভেতরেই আনতে চাচ্ছিল না। ঠিক আছে, তারা কাদের সাথে ঝামেলা করতে চাচ্ছে সেইটা ভাবতেই পারতেছে না। সো তাদের দেখাই দিচ্ছে, ঠিক আছে, তাদের দেখাই দিচ্ছে ইউএসএ কি জিনিস। আর সামনে ওই আমরা ইরানরে দেখতে যেতেছি, ইরানরে আবার সোজা করবে এই কিছুদিনের ভিতরে, ইরানরে হয়তো সোজা করবে। আচ্ছা, ইকোনমি নিয়ে, ওয়ার্ল্ড ইকোনমি নিয়েও একটু একটু বলে ফেলি। আমরা যেরকমটা ভাবতেছিলাম যে সেপ্টেম্বরে মেবি একটা কাট হবে, আই ডোন্ট থিঙ্ক সো সেপ্টেম্বরে ইন্টারেস্ট রেটের কাট হবে ইউএসএতে, এবং আমরা হয়তো বা ওয়ার্ল্ড ইকোনমিতে একটা রেসেশন দেখতে যাচ্ছি, সম্ভাবনা খুব বেশি। মানে ড্রাস্টিক্যালি যদি আমি বলি, অনেক হাই। এবং আমার কাছে মনে হয় যে ইউএসএ রাইট নাও কোনো ধরনের রেট কাট করবে না, ঠিক আছে। এবং প্রতিবারই আমি আপনাদের বলছি যে এইবার রেট কাট হবে না, এইবার রেট কাট হওয়ার হালকা সম্ভাবনা আছে, কিন্তু রাইট নাও যদি আমি বলি রেট কাট হওয়ার সম্ভাবনা খুবই 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 ক্ষীণ। এবং সামনে আগামী কয়েকদিনের ভেতরে হয়তো আমরা যুদ্ধের আরেকটা ফ্রন্ট দেখব, যেটা মিডল ইস্টে তৈরি হবে। এবং আরেকটা শঙ্কার জায়গা দিয়ে আজকের আলোচনাটা আমি শেষ করি। 2023 সালে আমি আপনাদের একটা কথা বলছিলাম, সেটা ছিল যে নেক্সট ব্যাটল গ্রাউন্ড উইল বি বাংলাদেশ। আই বিলিভ স্ট্রংলি রাইট নাও, স্ট্রংলি, যে আমরা ইন ফিউচারে এইরকম একটা ব্যাটল গ্রাউন্ড হিসাবে বাংলাদেশকে দেখব। আমি দোয়া করব যাতে এই জিনিসটা না হয়, কিন্তু
হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।